আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম। ইতিহাসের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের যে বিষয়বস্তু তা হচ্ছে পাকিস্তান আমলে বাংলাদেশ। তো তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি পাবেন আপনারা একদম ফ্রিতে। আপনারা ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞানের যে কোনো বিশ্ববিদ্যালয় প্রস্তুতি বা যে কোনো প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিতে পারবেন। তো আমাদের এই চ্যানেলে দুটি প্লেলিস্ট রয়েছে, একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট 24, আরেকটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট 24। এই দুইটি প্লেলিস্টে ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞানের সবগুলো বিষয় সাজানো রয়েছে। তো চলে আসি আমরা আজকের বিষয়বস্তুতে। আজকের বিষয়বস্তু হচ্ছে পাকিস্তান আমলে বাংলাদেশ। তো আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতীয় উপমহাদেশের দীর্ঘ 200 বছর বা 190 বছর শাসন করেছিল। এর পরবর্তীতে 1947 সালে দেশভাগ হয়ে দুইটি দেশের সৃষ্টি হয়, একটি হচ্ছে ভারত আর অপরটি হচ্ছে পাকিস্তান। তো ভারত হচ্ছে 15 আগস্ট এবং পাকিস্তান হচ্ছে 14 আগস্ট স্বাধীনতা লাভ করে। তো সে সময় যে দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, সেই রাষ্ট্রে কিন্তু 5টি প্রদেশ ছিল। তো 5টি প্রদেশের মধ্যে একটি ছিল হচ্ছে পূর্ব বাংলা, অর্থাৎ বর্তমান আমাদের এই বাংলাদেশ। তো সেই সময় পাকিস্তানের সর্বপ্রথম যিনি গভর্নর জেনারেল হন তিনি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, এবং প্রধানমন্ত্রী হন হচ্ছে লিয়াকত আলী খান, এবং প্রেসিডেন্ট হন হচ্ছে ইস্কান্দার মির্জা। তো পূর্ব পাকিস্তানের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী হচ্ছে একটি প্রদেশের প্রধানকে কি বলা হয়? মুখ্যমন্ত্রী। এই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সেটার মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন। তো এই প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কিন্তু 1951 সালে মারা যান। তো 1947 সালে বিভক্ত হন এবং এরা দায়িত্বপ্রাপ্ত হন। 1951 সালে যখন লিয়াকত আলী খান মারা যান, তখন এই খাজা নাজিমুদ্দিন হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, এবং 51 সালে পরবর্তীতে নুরুল আমিন হচ্ছে কি হয়, সে সময় পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। তো অনেক সময় পরীক্ষায় আসে যে 1952 সালে যখন ভাষা আন্দোলন চলেছিল, তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1951 সালে লিয়াকত আলী খান মারা গেলে হচ্ছে খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হন এবং নুরুল আমিন কি হন? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের মনে রাখতে হবে 51 সালের পরবর্তীতে কিন্তু নুরুল আমিন হচ্ছে ক্ষমতায় ছিল মুখ্যমন্ত্রী হিসাবে। তাহলে ভাষা আন্দোলন চলাকালীন সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে নুরুল আমিন। তো আমরা জানি যে 1947 সালে 1947 সালে হচ্ছে দেশ বিভাগ হয়, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। কিন্তু এই পাকিস্তান রাষ্ট্র যে দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী কথায় যে বিভক্ত হয়, তার পূর্বে হচ্ছে চৌধুরী রহমত আলী নামক একজন বিখ্যাত পাকিস্তানি লেখক ছিলেন। তিনি হচ্ছে নাও অর নেভার তার যে পুস্তিকা ছিল, সেখানের মধ্যে তিনি বলেন যে হচ্ছে পাকিস্তান যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র সম্পর্কে তিনি বলেন, পাকিস্তান শব্দটি তিনি হচ্ছে তুলে ধরেন। তো আমাদের মনে রাখতে হবে যে চৌধুরী রহমত আলী প্রথম ব্যক্তি যিনি হচ্ছে তার এই নাও অর নেভার পুস্তিকা হচ্ছে পাকিস্তান শব্দটি তুলে ধরেন। এর পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে এই রাষ্ট্রের সৃষ্টি হয়। এবার আমরা দেখব হচ্ছে আওয়ামী মুসলিম লীগ সম্পর্কে। বর্তমান যারা ক্ষমতায় রয়েছে, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কিন্তু পূর্ব নাম ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এটি হচ্ছে 1949 সালে 23শে জুন প্রতিষ্ঠিত হয়। তো এই আওয়ামী লীগ হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বে 1949 সালের 23শে জুন ঢাকায় টিকাটুলি রোজ গার্ডেনে একটি সম্মেলনে বা সভায় এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এবং এই রাজনৈতিক দলটি যখন প্রতিষ্ঠিত হয়, তখন প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং সাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে শামসুল হক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই আওয়ামী মুসলিম লীগ সেই সময় 1949 সালে গড়ে উঠলেও, তো বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম সকল ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষ সে সময় বসবাস করত। তো এই মুসলিম শব্দটি 1955 সালে
1955 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মানে যখন তিনি সভাপতি ছিলেন সে সময় এই শব্দটি বাদ দিয়ে দেওয়া হয়। বাদ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই বাংলায় সে সময় মুসলিম ছাড়াও হিন্দু সহ বেশ কয়েক ধর্মের মানুষ বসবাস করত এবং এই যে আওয়ামী মুসলিম লীগ ছিল এই দলকে সমর্থন করত। অর্থাৎ অসাম্প্রদায়িক একটা দল গঠনের জন্য এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দেওয়া হয় 1955 সালে। এবার আমরা দেখব হচ্ছে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে তা সম্পর্কে। তো আমরা জানি 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পরে পাকিস্তানের প্রদেশ ছিল হচ্ছে 5টি, সিন্ধু, বেলুচিস্তান, তারপর হচ্ছে পাঞ্জাব, উত্তর পশ্চিম প্রদেশ এবং হচ্ছে পূর্ব বাংলা। এই 5টি প্রদেশের ভাষা কিন্তু ভিন্ন ছিল। 5টি প্রদেশের কোনো প্রদেশের ভাষা উর্দু ছিল না। যে উর্দু ভাষার জন্য হচ্ছে 1952 সালে হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষাটি কোনো প্রদেশের ভাষা ছিল না, সেটি ছিল উচ্চপদস্থ কর্মচারী এবং সরকারি অফিসে কর্মকর্তারা কিছু অংশ, যেমন 3.27% লোক হচ্ছে সেই উর্দু ভাষায় কথা বলতো। আর আমরা জানি যে 56% মানুষ কি ভাষায় কথা বলতো? বাংলা ভাষায় কথা বলতো। প্রথমত হচ্ছে পূর্ব বাংলার মানুষের সংখ্যা বেশি ছিল, তাছাড়া এই ভাষাটা কি ছিল সে সময় জনপ্রিয় ছিল। কিন্তু মাত্র 3.27% মানুষের ভাষা উর্দু ছিল, যারা হচ্ছে কর্মকর্তা ছিল সরকারি। কিন্তু তারা চেয়েছিল যে এই বাঙালি জাতির উপরে এবং তাদের যতগুলো প্রদেশ আছে সবার উপরে উর্দু ভাষাকে চাপিয়ে দেবে। তো এর ফলে 1952 সালে মানে 1947 সালে সর্বপ্রথম করাচির এক সম্মেলনে গৃহীত হয় যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, একমাত্র রাষ্ট্রভাষা। শুধুমাত্র একমাত্র রাষ্ট্রভাষা বলার কারণে বিভিন্ন প্রদেশে হচ্ছে বিদ্রোহ হয়েছিল। তবে সব থেকে যে বড় আন্দোলন হয়েছে তা হচ্ছে এই পূর্ব বাংলা প্রদেশে, যেটি ভাষা আন্দোলন নামে পরিচিত, সে সম্পর্কে আমরা দেখব। তাহলে প্রথম তথ্য হচ্ছে 1947 সালে করাচির এক সম্মেলনে হচ্ছে পাকিস্তানের ভাষা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা উর্দু করার জন্য এক সম্মেলনে গৃহীত করা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? উর্দু হবে। তো এর পরবর্তীতে সেই সম্মেলনে যেটি গৃহীত হয় তার বিপরীতে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি প্রবন্ধ রচনা করেন, সেটি হচ্ছে আমাদের ভাষা সমস্যা। এই প্রবন্ধ অনুযায়ী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে আমরা মুসলিম, আমরা হিন্দু যেমন সত্য, তেমনি আমরা বাঙালি তাও কিন্তু সত্য। অর্থাৎ আমাদের যে বাংলা ভাষার 1000 বছরের ঐতিহ্য তা কিন্তু সত্য। অর্থাৎ তিনি সেই প্রবন্ধটি তুলে ধরেন হচ্ছে কত সালে? 1947 সালে, অর্থাৎ করাচির সেই সম্মেলনের পরবর্তীতেই। তো এরপরে হচ্ছে 1947 সালে 2 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর আবুল কাশেমের নেতৃত্বে। তো এর পরবর্তীতে 1948 সালে 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত ছিল হচ্ছে পূর্ব বাংলার একজন গণপরিষদের সংসদ সদস্য, অর্থাৎ গণপরিষদের হচ্ছে নেতা ছিল, সদস্য ছিল তিনি। তো তিনি হচ্ছে এই গণপরিষদে তোলেন যে উর্দুর পাশাপাশি উর্দু ভাষা থাকবে, তার পাশাপাশি হচ্ছে বাংলা ভাষাও কি হবে? রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পাবে। কিন্তু এই তার যে 23শে ফেব্রুয়ারি 1948 সালে উনি যা উত্থাপন করেন তা কিন্তু গৃহীত হয়নি, তা বাতিল করে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে 1948 সালের 21শে মার্চ হচ্ছে রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের সে সময় গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিনা যখন ঘোষণা করে শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন কিন্তু এর বিরুদ্ধে ছাত্র জনতা, অর্থাৎ সমাবর্তন অনুষ্ঠানে ছাত্র জনতা নানা ধ্বনি উচ্চারিত করে এবং তারা এর বিরুদ্ধে একটি ক্ষোভ বিক্ষোভ সে সময় হচ্ছে প্রকাশ করে। তো এর পরবর্তীতে আমরা জানি যে এই রাষ্ট্রভাষা সম্পর্কে কয়েকটি পরিষদ রাষ্ট্রভাষা বাংলা হওয়ার জন্য কয়েকটি পরিষদ গঠন করা হয়েছিল। তো সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হচ্ছে ডিসেম্বর 1947। এর আহ্বায়ক ছিল হচ্ছে নুরুল হক ভূঁইয়া। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? 1947 সালে। এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় হচ্ছে 1948।
তো মনে রাখার জন্য আমরা এভাবে দেখতে পারি যে প্রথমটি ছিল হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং পরেরটি শুধু সর্বদলীয় কথাটা যুক্ত করেছেন এবং পরেরটির আহ্বায়ক ছিল হচ্ছে শামসুল হক। এটি হচ্ছে 1948 অর্থাৎ পরবর্তী বছরে শুধু যুক্ত করা হয়েছে সর্বদলীয় কথাটি। এর পরবর্তীতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি অর্থাৎ পরিষদের জায়গায় শুধু কমিটি গঠন করা হচ্ছে 1952 সালের 26শে জানুয়ারি। তো আমাদের এই জিনিসটা সহজে মনে থাকবে যে পরবর্তী যে দুটি গঠন করা হয়েছে সেই দুটির কিন্তু আহ্বায়ক একই ব্যক্তি ছিল, কাজী গোলাম মাহবুব, এবং সেই দুটির মধ্যে পার্থক্য খুবই কম। 26শে জানুয়ারি আর 31শে জানুয়ারি সর্বশেষ গঠন করা হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তো আগেরটির সাথে কেন্দ্রীয় কথাটি যুক্ত করেছেন এবং দ্বিতীয়টি যেটি ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এখানেও পরিষদ, অর্থাৎ চারটি সংগঠনে প্রায় সেম, শুধুমাত্র অল্প একটু জায়গায় পার্থক্য। তাহলে প্রথমটি হচ্ছে 1947 সালে ডিসেম্বর মাসে, দ্বিতীয়টি হচ্ছে 1948 সালে 2 মার্চ, সেটির আহ্বায়ক ছিল শামসুল হক, এবং তৃতীয় এবং চতুর্থটির আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব 26শে এবং 31শে জানুয়ারি, এই দুটি গঠন করা হয়েছে। তো এই ভাষা আন্দোলন অর্থাৎ পাকিস্তানি শাসকরা যে জোরপূর্বক বাংলার ভাষা যে বাতিল করে দিয়ে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করেছিল, তো একে একে এই বিদ্রোহ আন্দোলন কিন্তু তীব্র হয়ে ওঠে। সে সময় আমরা জানি যে 1952 সালে 16 ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিনকে, তা বঙ্গবন্ধু সহযোদ্ধা ছিলেন, তাকে হচ্ছে জেলখানা বন্দি করা হয়। এর পরবর্তীতে কিন্তু তাদের জেলখানা বন্দির যে তথ্য তা বাইরে আসলে একটি বড় ধরনের আন্দোলন সৃষ্টি হয়। এর পরবর্তীতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন ছাত্র জনতা যখন মিছিল নিয়ে, অর্থাৎ সে সময় কিন্তু 144 ধারা জারি ছিল এবং পূর্ব বাংলার ছিল হচ্ছে মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে নুরুল আমিন। তিনি যখন 144 ধারা জারি করেন পূর্ব বাংলায়, সে সময় হচ্ছে কিছু ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্থাৎ মিছিল নিয়ে যাচ্ছিল, অর্থাৎ আমার বাংলা ভাষা এই সম্পর্কে মিছিল নিয়ে যাচ্ছিল। সে সময় তাদের উপরে গুলি করে এবং আমরা জানি মারা যান হচ্ছে, প্রথম যিনি মারা যান তিনি হচ্ছে শহীদ রফিক উদ্দিন, এরপরে হচ্ছে জব্বার, সালাম, এছাড়া বরকত, আরো অনেকে এই তাদের গুলিতে, অর্থাৎ পাকিস্তানি যে পুলিশ বাহিনী ছিল তাদের গুলিতে মারা যান। এবার আমরা দেখব হচ্ছে ভাষা শহীদদের সম্পর্কে, অর্থাৎ যে ভাষা শহীদদের সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, আমরা সেই কয়েকজন সম্পর্কে দেখব। তো সর্বপ্রথম যিনি ভাষা আন্দোলনের সময় শহীদ হন, আমি একটু আগে বলেছি যে রফিক উদ্দিন হচ্ছে ভাষা শহীদদের মধ্যে সর্বপ্রথম তিনি হচ্ছে শহীদ হন। তো এই রফিক উদ্দিনের বাসা হচ্ছে মানিকগঞ্জে। তিনি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তো এরপরে হচ্ছে শহীদ শফিউর। এই শফিউর সম্পর্কে মনে রাখতে হবে, এরা তো অন্যান্য তো ভাষা শহীদরা হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিনে হচ্ছে মারা যান, কিন্তু এই শহীদ শফিউর হচ্ছে 22শে ফেব্রুয়ারিতে মারা যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন, তার বাসা হচ্ছে হুগলিতে। শহীদ বরকত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার ডাকনাম হচ্ছে আবাই। তার ডাকনাম কি? আবাই। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তার ডাকনামটি এসেছিল। তারপরে হচ্ছে শহীদ জব্বার। এই শহীদ জব্বার হচ্ছে পেশায় ছিল হচ্ছে দর্জি, তার বাসা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও। তো ইনি কিন্তু হচ্ছে তার শাশুড়িকে চিকিৎসা করানোর জন্য সে সময় ঢাকায় এসেছিল। তারপর হচ্ছে সর্বকনিষ্ঠ যিনি শহীদ, অর্থাৎ সব থেকে কম বয়সে যিনি শহীদ হয়েছিল ভাষা আন্দোলনের সময়, তার নাম হচ্ছে ওহিউল্লাহ। এবং এই যে ভাষা শহীদদের, এরা ছাড়াও যত অজ্ঞাত ভাষা শহীদ ছিল বা যারা সে সময় মারা গেছিল, সকলকে হচ্ছে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তো ভাষা শহীদদের এই কয়েকজন ভাষা শহীদ সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তো 21শে ফেব্রুয়ারি 1952 সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এই যে বাঙালি যারা ভাষা শহীদ হয়েছিলেন, 23 ফেব্রুয়ারি তাদের স্মরণে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হয়। তাহলে শহীদ মিনার স্থাপন করা হচ্ছে 23 ফেব্রুয়ারি 1952 সালে, এবং সেই শহীদ মিনার উদ্ভাবন করেন হচ্ছে 24 ফেব্রুয়ারি 1952 সালে। শহীদ
শফিউর এর পিতা মৌলভী রহমান। তাহলে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে 23শে ফেব্রুয়ারি সর্বপ্রথম তাদের স্মরণে যে শহীদ মিনার নির্মাণ করা হয় তা 24শে ফেব্রুয়ারি 1952 সালে উদ্ভাবন করা হয়। এটি উদ্ভাবন করেন হচ্ছে শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান। 24শে ফেব্রুয়ারি 1952 সালে যে শহীদ মিনার নির্মাণ করা হয় তা কিন্তু পরবর্তীতে 26শে ফেব্রুয়ারি 1952 সালে পাকিস্তানি হানাদার বাহিনী সেগুলো কিন্তু ভেঙে দেয় এবং পরবর্তীতে 1963 সালে আবারও শহীদদের স্মরণে নতুন করে বা নতুন ডিজাইন করে শহীদ মিনার নির্মাণ করা হয়, যেটি হচ্ছে উদ্ভাবন করেন হচ্ছে শহীদ। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 1952 সালে, সেটি 24শে ফেব্রুয়ারি উদ্ভাবন করেন হচ্ছে এবং পরবর্তীতে বর্তমান যে আমাদের শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনার কিন্তু এই পরবর্তী ডিজাইন করা শহীদ মিনার যা 21শে ফেব্রুয়ারি 1963 সালে তৈরি করা হয়। এর উদ্ভাবন করেন হচ্ছে শহীদ হচ্ছে বরকতের মা হাসিনা বেগম। এই শহীদ মিনারও কিন্তু পরবর্তীতে ভেঙে দেওয়া হয়, পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে বাংলাদেশে শহীদ মিনার স্থাপন করা হয়, যা হচ্ছে 1972 সালে। তো বাংলাদেশে যে বৃহৎ শহীদ মিনার সেই সর্ববৃহৎ শহীদ মিনার অবস্থিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্ব উঁচু অর্থাৎ বৃহৎ 71 ফুট উঁচু হচ্ছে যে শহীদ মিনার সেটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ শহীদ মিনার অবস্থিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটি হচ্ছে তৈরি করেছেন হচ্ছে রবিউল হোসেন এই শহীদ মিনার হচ্ছে তৈরি করেছেন। এছাড়া বিভিন্ন জায়গায় শহীদ মিনার রয়েছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার হচ্ছে মুর্তজা বশির তৈরি করেছেন এবং বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। এছাড়া পরীক্ষা আসার মতন গুরুত্বপূর্ণ কিছু তথ্য হচ্ছে বাংলাদেশের বাহিরে অর্থাৎ বহির্বিশ্বে সর্বপ্রথম যে শহীদ মিনার স্থাপন করা হয় তা হচ্ছে ইংল্যান্ডের ওল্ডহ্যামে এবং মুসলিম বিশ্বে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হচ্ছে ওমানে এবং বাংলাদেশের অর্থায়নে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হচ্ছে জাপানে। 1952 সালের যে ভাষা শহীদদের স্মরণে বা ভাষা আন্দোলনের যে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন গ্রন্থ রচনা হয়েছে, ছবি রচিত হয়েছে। তো এই বিষয়গুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন 1952 সালে কবর নাটকটি সর্বপ্রথম রচিত হয়েছে। কবর নাটকে রচিত হচ্ছে মুনির চৌধুরী। এটি হচ্ছে ভাষা আন্দোলনের স্বরে সর্বপ্রথম হচ্ছে নাটক। সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যেটি হচ্ছে হাসান হাফিজুর রহমান হচ্ছে যেটি তৈরি করেন। আসলে সংকলন হচ্ছে অনেকগুলো প্রবন্ধ বা ইয়ার একত্রীকরণ হচ্ছে সংকলন। এছাড়া হচ্ছে উপন্যাস হচ্ছে আরেক ফাগুন হচ্ছে উপন্যাস, যেটি জহির রায়হান। আরেক ফাগুন হচ্ছে ভাষা আন্দোলনের সর্বপ্রথম উপন্যাস, যেটি হচ্ছে জহির রায়হান হচ্ছে লেখেন। এছাড়াও ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে চলচ্চিত্র রয়েছে তা হচ্ছে জীবন থেকে নেওয়া, এটি হচ্ছে জহির রায়হান হচ্ছে তৈরি করেন। এছাড়াও রয়েছে প্রথম যে কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এগুলো আমি যে বই থেকে পড়াচ্ছি, একটু বইটা দেখেন না, আমি পড়াচ্ছি হচ্ছে এই জিকে ম্যাজিক বই থেকে। এই বইয়ে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে। আপনারা যারা আমার সাথে ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি করছেন তারা আমাদের এই বইটি পাবেন night24.com এবং রকমারি.com-এ। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্পর্কে। আসলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মানে কি? আন্তর্জাতিক মানে আমরা তো জানি একটি দেশের সাথে অপর দেশের যে বিষয়গুলো তা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হচ্ছে পৃথিবীর প্রতিটি দেশের ভাষাকে গবেষণা করা, বিশ্লেষণ করে একটি সমন্বয় সাধন করা। এই জন্য আমাদের দেশে রয়েছে একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেটি 2001 সালে
এর ভিত্তিপ্রস্তর হচ্ছে স্থাপন করা হয় এবং 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্ভাবন করেন। সে সময় উপস্থিত ছিলেন হচ্ছে জাতিসংঘের মহাসচিব কফি আনান। এই কয়েকটি তথ্য হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্পর্কে গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব হচ্ছে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে গড়ে ওঠা প্রথম প্রতিষ্ঠান। এবার আমরা দেখব হচ্ছে ভাষা আন্দোলনের পরবর্তী সময় ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রথম গড়ে ওঠা প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি হচ্ছে 3 ডিসেম্বর 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এই বাংলা একাডেমি বর্তমান যিনি মহাপরিচালক তার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা এবং বর্তমান যিনি সভাপতি তিনি হচ্ছে সেলিনা হোসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং একমাত্র নারী মহাপরিচালক হচ্ছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। এবং বাংলা একাডেমি সম্পর্কে আরো কয়েকটি তথ্য পরীক্ষায় আসে, যেমন হচ্ছে বাংলা একাডেমি থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয়। বাংলা একাডেমি থেকে 6টি পত্রিকা প্রকাশিত হয়, তার মধ্যে 3টি পত্রিকা হচ্ছে ত্রৈমাসিক পত্রিকা, অর্থাৎ 3 মাস পর পর এই পত্রিকাগুলো প্রকাশিত হয়। একটি হচ্ছে বাংলা একাডেমি পত্রিকা, আরেকটি হচ্ছে ধানশালিকের দেশ, আরেকটি হচ্ছে বার্তা। এই 3টি পত্রিকা হচ্ছে ত্রৈমাসিক পত্রিকা। পরীক্ষার মধ্যে এইভাবে আসতে পারে যে ধানশালিকের দেশ পত্রিকাটা কি ধরনের পত্রিকা। তারপরে হচ্ছে উত্তরাধিকার হচ্ছে মাসিক পত্রিকা এবং বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা ও বাংলা একাডেমি জার্নাল এটা হচ্ছে ষান্মাসিক পত্রিকা। এগুলো 6 মাস পর পর প্রকাশিত হয়। তো ভাষা আন্দোলনের পরবর্তী প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে তা হচ্ছে বাংলা একাডেমি। এবার আমরা দেখবো হচ্ছে 1954 সালে যে প্রাদেশিক যে নির্বাচন হয়েছে, অর্থাৎ এই যে পূর্ব বাংলা যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল। 1953 সালের 4 ডিসেম্বর এই যুক্তফ্রন্ট হচ্ছে গঠন হয়। এই যুক্তফ্রন্ট হচ্ছে 4টি রাজনৈতিক দল, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলাম ও বামপন্থী দল। এই 4টি দল একত্রিত হয়ে যুক্ত হয়ে যে দলটি গঠন করে সেটি হচ্ছে যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্ট যখন নির্বাচনে যায় সেই নির্বাচনে কিন্তু পাকিস্তান যে পার্টি ছিল সেই পার্টি কিন্তু পরাজিত হয়। এই পরাজিত হয়ে সে সময় ছিল হচ্ছে পূর্ব বাংলার যে প্রাদেশিক পরিষদের যে মুসলিমদের জন্য যে সংখ্যাগরিষ্ঠ আসন ছিল, মুসলিমদের জন্য আসন ছিল হচ্ছে 237টি এবং অমুসলিমদের জন্য আসন ছিল হচ্ছে 72টি। তো মুসলিমদের জন্য যে সংরক্ষিত আসন ছিল 237, তার মধ্যে 223টি আসন হচ্ছে যুক্তফ্রন্ট পায় এবং অমুসলিমদের জন্য যে আসন ছিল 72টি, তার মধ্যে 13টি আসন হচ্ছে যুক্তফ্রন্ট পায়। সর্বমোট হচ্ছে 309টি আসনের মধ্যে 236টি আসন পেয়ে এই যুক্তফ্রন্ট হচ্ছে প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে। প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করার পরবর্তীতে 1954 সালে 3 এপ্রিল তারা কি করে মন্ত্রিসভা গঠন করে। কিন্তু মন্ত্রিসভা গঠন করলেও এই মন্ত্রিসভা কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়নি, কেননা মাত্র 56 দিন এই মন্ত্রিসভা স্থায়ী হয়েছিল। 3 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত এই মন্ত্রিসভার স্থায়িত্বকাল, অর্থাৎ এই মন্ত্রিসভা তারা জয়লাভ করলো, পাকিস্তান কি করেনি এই মন্ত্রিসভাকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট দেয়নি বা তাদের কাছ থেকে এই মন্ত্রিসভা কেড়ে নেয়। তো এরপরে আমরা দেখব হচ্ছে পাকিস্তান যে একটি রাষ্ট্র গঠন হলো, এই রাষ্ট্রটি কিন্তু 1947 সালে গঠন হলো, এর কোনো সংবিধান রচনা হয়নি। সাথে সাথে 1956 সালে সর্বপ্রথম পাকিস্তানের যে রাষ্ট্র সেই রাষ্ট্র হচ্ছে শাসনতন্ত্র বা সংবিধান রচনা করা হয়। এই 1956 সালে শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তান হচ্ছে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে পাকিস্তানকে ঘোষণা করা হয়। তাহলে কত সালে? 9 বছর পরে পাকিস্তানের কি হয়? সংবিধান রচনা করা হয়। তো এই 1956 সালের ইসলামিক প্রজাতন্ত্র অনুযায়ী কিন্তু পাকিস্তানের যে 5টি প্রদেশ ছিল, আমরা একটু আগে দেখেছিলাম যে সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম প্রদেশ, পাঞ্জাব এবং পূর্ব পাকিস্তান, ও পাশে 4টি প্রদেশ নিয়ে পশ্চিম পাকিস্তান গঠন করা হয়েছিল এবং পূর্ব পাকিস্তান একটি প্রদেশ ছিল। অর্থাৎ 56 সালে শাসনতন্ত্র অনুযায়ী 5টি প্রদেশকে তারা কি করেছিল? 2টি ভাবে বিভক্ত করেছিল। এবার আমরা দেখব হচ্ছে কাকমারি সম্মেলন সম্পর্কে। তো এই কাকমারি সম্মেলন হচ্ছে 6 থেকে 10 ফেব্রুয়ারি মৌলানা ভাসানীর নেতৃত্বে একটি সম্মেলন হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী
আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে এই সম্মেলনটি হয় হচ্ছে টাঙ্গাইলের সন্তোষে। এই সম্মেলনের সময়কাল হচ্ছে 6 থেকে 10 ফেব্রুয়ারি। হলো মূল যে আলোচনার বা যে সম্মেলন হয় তা হচ্ছে 7 ফেব্রুয়ারি। তো এই সম্মেলনে হচ্ছে যিনি প্রধান অতিথি হিসাবে আসেন তার নাম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো এই সম্মেলনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মধ্যে একটি রাজনৈতিক মতপার্থক্য দেখা দেয়। এজন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সম্মেলনের পরবর্তী সময়ে তিনি হচ্ছে আওয়ামী মুসলিম লীগ থেকে তিনি পদত্যাগ মানে বের হয়ে আসেন এবং নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন যার নাম হচ্ছে ন্যাপ, যার নাম হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। এই দলটি তিনি গঠন করেন। তা পরীক্ষার মধ্যে আসতে পারে ন্যাশনাল আওয়ামী পার্টির হচ্ছে প্রতিষ্ঠাতাকে বা টাঙ্গাইলের সন্তোষে হচ্ছে প্রধান অতিথি কে ছিলেন এবং এই সম্মেলনের হচ্ছে কোথায় হয় এবং এই সম্মেলনের যে মূল যে দিনটিতে হচ্ছে আলোচনা করা হয় বা সম্মেলন মানে অনুষ্ঠিত হয় তা হচ্ছে 7 ফেব্রুয়ারি। এবার আমরা দেখব হচ্ছে 1958 সালের যে সামরিক শাসন সম্পর্কে। তো আমরা জানি যে ইস্কান্দার মির্জা হচ্ছে পাকিস্তানের যে 56 সালে যে প্রজাতন্ত্র মানে ঘোষণা করা হয় সেই প্রজাতন্ত্রের প্রথম হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে ছিলেন ইস্কান্দার মির্জা। তো ইস্কান্দার মির্জা হচ্ছে ইয়াহিয়া খানকে হচ্ছে প্রধান সামরিক কর্তা হিসেবে নিয়োগ দেন, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান হিসেবে। তার পরবর্তীতে দেখা যায় এই ইয়াহিয়া খানেই ইস্কান্দার মির্জাকে প্রেসিডেন্ট পদ থেকে মানে নামিয়ে দেয় বা পদচ্যুত করে নিজে প্রেসিডেন্ট পদটি মানে দখল করেন এবং পরবর্তীতে তিনি সামরিক শাসন জারি করেন। তো সামরিক শাসনটা আসলে কি? সামরিক শাসন হচ্ছে সেনাদের দ্বারা শাসিত ব্যবস্থা। তো তিনি যখন সামরিক শাসন জারি করেন এর পরবর্তীতে তার একটি উল্লেখযোগ্য নীতি ছিল, তা হচ্ছে মৌলিক গণতন্ত্র। এটি হচ্ছে 1959 সালে। এই মৌলিক গণতন্ত্রটা আসলে কি? মৌলিক গণতন্ত্র হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে দুইটি প্রদেশ ওরা সৃষ্টি করছে 1956 সালে শাসনতন্ত্র অনুযায়ী। সেই শাসনতন্ত্র অনুযায়ী পূর্ব পাকিস্তানের 40,000, পশ্চিম পাকিস্তানের 40,000 যে সরকারি কর্মকর্তা রয়েছে শুধুমাত্র তারাই ভোট দিয়ে কি করবে? প্রেসিডেন্ট বা মানে দেশের রাজনৈতিক দল গঠন করবে বা তাদেরকে ভোট দিতে পারবে। শুধুমাত্র কারা দিতে পারবে? যে সরকারি কর্মকর্তা রয়েছে তা হচ্ছে 2 প্রদেশের মোট 80,000 মানুষ। তো এই হচ্ছে তার মৌলিক গণতন্ত্র, অর্থাৎ যারা সরকারি চাকরি করে তারা তো ক্ষমতাশীল দলকে ভোট দেবে, এই বিষয়টি ছিল তার হচ্ছে চিন্তা চেতনা। 1962 সালে শিক্ষা আন্দোলন। তো এই 1962 সালে শিক্ষা আন্দোলনকে শরীফ শিক্ষা আন্দোলন বলা হয়। আসলে এই শরীফ ছিল সে সময়ে শিক্ষা সচিব ছিলেন, তিনি শিক্ষা সচিব। তো এই শিক্ষা সচিব শরীফ যখন ইয়াহিয়া খান ক্ষমতা আসেন তখন 1958 সালে তাকে এই এই বাংলা সম্পর্কে একটি রিপোর্ট পেশ করতে বলেন শিক্ষা সম্পর্কে। তো তিনি পরবর্তীতে 1962 সালে যে রিপোর্টটি পেশ করেন সেই রিপোর্ট অনুযায়ী তিনি বলেন যে আসলে বাধ্যতামূলক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটির কোনো দরকার নাই। তারপরে সর্বস্তরে উর্দু, ইংরেজি এই বিষয়গুলো এই ভাষাগুলো শিক্ষায় নিয়ে আসতে হবে। তারপরে শিক্ষাক্ষেত্রে প্রায় 60% ব্যয়ভার বহন করতে হবে শিক্ষার্থীদেরকে। তারপরে এরকম অনেকগুলো কন্ডিশন তিনি দিয়েছিলেন যা হচ্ছে মানুষের যে মৌলিক অধিকার সেগুলো হচ্ছে খর্ব হয়। এরই জন্য 1962 সালে সে সময় শিক্ষা আন্দোলন গড়ে ওঠে বা সে সময় পূর্ব পাকিস্তানে হচ্ছে শিক্ষা আন্দোলনের একটা বিক্ষোভ সৃষ্টি হয় সে সময়। 1966 সালে লাহোরে যে 6 দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 6 দফার প্রথম দফা ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মানে কি? দেশে একটি কেন্দ্রীয় শাসন থাকবে এবং প্রাদেশিক শাসন থাকবে। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা 6 দফার দ্বিতীয় দফা ছিল এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র বিষয়গুলো, পররাষ্ট্র ও দেশ রক্ষার বিষয় থাকবে তাদের হাতে, বাকি সবগুলো থাকবে হচ্ছে কেন্দ্রের হাতে। তারপরে হচ্ছে এরপরে 3 নম্বর যে দাবি ছিল তা হচ্ছে 3 নম্বর দাবি ছিল হচ্ছে ভিন্ন মুদ্রা, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মুদ্রার মধ্যে ভিন্নতা থাকবে। আর যদি একই ধরনের মুদ্রা হয় তাহলে যেন একটি মুদ্রা একটি প্রদেশের মুদ্রা অপর প্রদেশে যেন পাচার না হয় এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে বা এই পদক্ষেপ নিতে হবে।
তাইলে প্রথমটি পেলাম হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, দ্বিতীয় পেলাম হচ্ছে কেন্দ্রীয় শাসন ও প্রাদেশিক শাসনের মধ্যে ক্ষমতা বন্টন, 3 নম্বর পেলাম হচ্ছে ভিন্ন মুদ্রা ব্যবস্থা, 4 নম্বর দফা হচ্ছে রাজস্ব শুল্ক ব্যবস্থা। এই রাজস্ব শুল্ক ব্যবস্থা হচ্ছে যে কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা থাকবে তাদেরকে একটি অংশ দেওয়া হবে, কিন্তু রাজস্ব এবং শুল্ক থাকবে প্রাদেশিক শাসনকর্তার হাতে। 5 নম্বর দফা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য, এই বৈদেশিক বাণিজ্য হচ্ছে প্রাদেশিক যে সরকার থাকবে তারাই হচ্ছে বৈদেশিক বাণিজ্য করতে পারবে, অর্থাৎ বাইরের দেশের সাথে। আর 6 নম্বর হচ্ছে একটি নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে, অর্থাৎ প্রদেশের নিরাপত্তার জন্য একটি নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে। তাইলে আমরা 6টি দফা কি পেলাম? একটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় এবং প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন থাকতে হবে, তৃতীয় হচ্ছে ভিন্ন মুদ্রা ব্যবস্থা থাকতে হবে, চতুর্থ হচ্ছে সেই মুদ্রা বা কর শুল্ক প্রদেশগুলো নিজেরা নেবে এবং একটি অংশ প্রয়োজনে কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয়কে দেবে, এবং 5 নম্বর হচ্ছে তারা হচ্ছে বৈদেশিক কেন্দ্রের হাতে বৈদেশিক বাণিজ্য করার ক্ষমতা থাকতে হবে, এবং 6 নম্বর হচ্ছে নিরাপত্তার জন্য একটি বাহিনী গঠন করতে হবে। এই 6টি হচ্ছে 1966 সালে যে 6 দফা, 6টি দফার মধ্যে আমাদের মনে রাখতে হবে 3টি দফা হচ্ছে অর্থনীতির সাথে রিলেটেড, অর্থাৎ আমরা 3য় নম্বর দফা দেখলাম ভিন্ন মুদ্রা, 4 নম্বর হচ্ছে রাজস্ব, 5 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এই 3টি হচ্ছে কি অর্থনীতির সাথে রিলেটেড, আর প্রথম 2টি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, আর একটি হচ্ছে কেন্দ্র সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় 2টি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সাথে রিলেটেড। তো বিভিন্ন পরীক্ষায় আসে যে 1966 সালে 6 দফায় কয়টি দফা হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। এই 6 দফা দিবস পালন করা হচ্ছে 7 জুন, এবং 6 দফায় অর্থাৎ 6 দফা দাবি উত্থাপন করার পরবর্তীতে কিন্তু অনেক বেশি বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল। তখন কিন্তু পাকিস্তানরা নিরীহ বাঙালিদের উপরে গুলিবর্ষণ করেছিল। যিনি প্রথম শহীদ হন তার নাম হচ্ছে মনু মিয়া। তো 6 দফা সম্পর্কে এই তথ্যগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব হচ্ছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বা পাকিস্তানি শাসনতন্ত্রের বিরুদ্ধে বাঙালি জাতি যে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে যে 6 দফা উত্থাপন করছিল, সেই 6 দফা দাবিকে ধূলিসাৎ করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী 1968 সালে একটি আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। অর্থাৎ এই মামলাকে বলা হয় আগরতলা মিথ্যা ষড়যন্ত্র মামলা। কেননা 6 দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ, সেই মুক্তির সনদের যে দাবিগুলো ছিল সেই দাবি কি করছিল পাকিস্তানি বাহিনী বাঙালিকে দেবে না, তাই বঙ্গবন্ধুকে প্রথম বা প্রধান 1 নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে, যা বলা হচ্ছে যেই মামলায় বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছে রাষ্ট্রদ্রোহী বা দেশের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সর্বমোট 35 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। তো 1968 সালে যখন 3 জানুয়ারি এই মামলা দায়ের করে, 18 জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 18 জানুয়ারি গ্রেপ্তার করার পরবর্তীতে কিন্তু সে সময় পূর্ব বাংলায় হচ্ছে বিক্ষোভ এবং আন্দোলনের সৃষ্টি হয়। তো অল্প কিছু তথ্য এখানে আমরা আগে জেনে নিই। সেটা হচ্ছে এই আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারপতি ছিলেন হচ্ছে তৎকালীন পাকিস্তানের বিচারপতি S.A. রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি জাদুঘর অবস্থিত হচ্ছে ঢাকা সেনানিবাসে। সর্বমোট আসামি ছিল হচ্ছে 35 জন, অর্থাৎ বঙ্গবন্ধু সহ 35 জন। এখন বিষয়টা হচ্ছে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করে তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশে বা পূর্ব বাংলায় সে সময় বিক্ষোভ এবং আন্দোলনের সূত্রপাত ঘটে, যার ফলে 69-এর গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়। তো বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে 3 নভেম্বর, দীর্ঘ সময় পরে, অনেক দিন তো বিক্ষোভ এবং আন্দোলন চলছিল, 3 নভেম্বর হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছে পল্টন ময়দানে একটি জ্বালাময়ী ভাষণ দেন। সেই ভাষণে বাঙালি জাতি তাদের জাতীয়তাবোধ অনেকটাই বেড়ে যায় এবং তারা কি করে একটি বিক্ষোভ আন্দোলনের সূত্রপাত ঘটে এবং তারা ঘেরাও আন্দোলন শুরু করে হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। তো তারা সে সময় কিন্তু পাবনা ডিসির বাড়ি সহ বেশ কয়েকটি জায়গা হচ্ছে ঘেরাও করে। তো তার আগে একটি কথা বলে রাখি, এই 1968 সালের সেই সময় এবং তার কিছু পূর্বে কিন্তু সেই সময় যে ইত্তেফাক প্রকাশনী ছিল তা কিন্তু বাজেয়াপ্ত করে দিয়েছিল হচ্ছে পাকিস্তানি বাহিনী। তো এই তারা যে ঘেরাও আন্দোলন শুরু করে, এই ঘেরাও আন্দোলনের পরবর্তীতে এই 4 জানুয়ারি 1969 সালে
পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ডাকসুর 8 নেতা সহ তারা একটি ASAC স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠন করে। এই গঠন করে হচ্ছে 4 জানুয়ারি 1969 সালে। তাদের 11টি দফা দাবি ছিল। এই 11টি দফা হচ্ছে 6 দফা এবং নতুন করে কিছু দফা সেখানে সংযোজন করেছিল তারা। তো তার পরবর্তীতে 8 জানুয়ারি এই দফাগুলো কিন্তু তারা হচ্ছে কিছুদিন পরে 4 জানুয়ারি তারা নিজেরা একত্রিত হওয়ার পরে এই দফাগুলো তারা উত্থাপন করে। তারপর হচ্ছে 8 জানুয়ারি বিরোধী দলে যত নেতা আছে তারা একত্রিত হয়ে 8 দফা দাবি বা DSC ডেমোক্রেটিক অ্যাকশন হচ্ছে কমিটি গঠন করে। তাদের দাবি ছিল হচ্ছে 8টি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ডাকসুর নেতারা মিলে তাদের দাবি কয়টি ছিল বা ASAC এর দাবি কয়টি ছিল? 11টি দাবি। এবং DSC বা ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি কমিটির দাবি ছিল হচ্ছে 8টি। তো সে সময় যখন ঢাকার মধ্যে বিক্ষুব্ধ জনতা ছিল এবং মিছিল হচ্ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বা তাদের স্বৈরাচারের বিরুদ্ধে, তখন 20 জানুয়ারি শহীদ হন হচ্ছে আসাদ। তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর পরবর্তীতে আসাদ শহীদ হওয়ার পরবর্তীতে 21 জানুয়ারি, 22 জানুয়ারি, 23 জানুয়ারি ঢাকার রাস্তায় বিক্ষুব্ধ জনতা মশাল মিছিল করে এবং তীব্রতর আন্দোলন শুরু করে। তো সেই সময় 24 জানুয়ারি নবকুমার ইনস্টিটিউটের ছাত্র হচ্ছে মতিউর, তিনি হচ্ছে এই অভ্যুত্থানে মারা যান এবং এই 24 জানুয়ারিকে সে সময় গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালন করা হয়। এর পরবর্তীতে 15 ফেব্রুয়ারি, এই 24 ফেব্রুয়ারি পরবর্তীতে 15 ফেব্রুয়ারি পূর্বে কিন্তু এই মধ্যবর্তী সময়ে সে সময় প্রচুর পরিমাণ আন্দোলন বিক্ষোভ হচ্ছিল হচ্ছে এই বাংলায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে। এবং পরবর্তীতে 15 ফেব্রুয়ারি যখন সার্জেন্ট জহুরুল হক অর্থাৎ যিনি হচ্ছে আগরতলা সব মিথ্যা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন, তাকে যখন ক্যান্টনমেন্টে হত্যা করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ আন্দোলন বিক্ষোভ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, অর্থাৎ রাজধানী থেকে সেটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর আন্দোলনের তীব্রতা অনেক বেশি ছিল। তো 18 ফেব্রুয়ারি সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিল অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। তো তখন ছাত্র জনতা যখন বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত মিছিল নিয়ে যায়, তখন তার মানে ছাত্র জনতার সাথে ছিল অধ্যাপক শামসুজ্জোহা, যিনি ছিলেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে সময় প্রক্টর হিসাবে। তো সেই সময় পাকিস্তানি যে শাসক গোষ্ঠী ছিল তারা হচ্ছে ছাত্র জনতার উপরে সে সময় গুলি চালায়। তখন শহীদ হচ্ছে অধ্যাপক শামসুজ্জোহা। এই অধ্যাপক শামসুজ্জোহা হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থানে প্রথম শহীদ অর্থাৎ বুদ্ধিজীবী অর্থাৎ শিক্ষক শহীদ হন। তো যখন ডক্টর শামসুজ্জোহা 18 ফেব্রুয়ারি শহীদ হন, তখন সে আন্দোলন গোটা দেশব্যাপী অনেক বেশি তীব্রতর হয়ে পড়ে। তো সেই সময়ে আইয়ুব সরকার আর দিশকুল না পেয়ে অর্থাৎ সে দিশেহারা হয়ে পড়েন এবং পরবর্তীতে ঘোষণা দেন যে রাজনৈতিক দলরা রয়েছে তাদের সাথে বসবে এবং আলোচনা করবে। কিন্তু 21 ফেব্রুয়ারি সে সময় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘোষণা দেন যে এভাবে কোনো বসা হবে না, তাতে কি করতে হবে তা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলায় 35 জন যে আসামিকে ধরে নেওয়া হয়েছে এই 35 জন যে আসামিকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। পরবর্তীতে কোনো শর্ত না রেখে 22 ফেব্রুয়ারি 1969 সালে বিক্ষুব্ধ জনতার সম্মুখীন হয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান লৌহ মানব পাকিস্তানের তিনি হচ্ছে তো তার শাসনের লৌহ মানব আইয়ুব খানের শাসনের পতন ঘটে এবং 22 ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র যে মিথ্যা মামলা ছিল তার প্রত্যাখ্যান করা হয় বা তুলে নেওয়া হয়। তো এই 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং 69 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো যেগুলো পরীক্ষায় আসে তা হচ্ছে এই আগরতলা ষড়যন্ত্র মামলা হচ্ছে 1969 সালে 3 জানুয়ারি এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় 18 জানুয়ারি। এর বিচারপতি ছিল এস.এ. রহমান এবং প্রত্যাহার করা হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969। এর মোট আসামির সংখ্যা ছিল 35 জন, বঙ্গবন্ধু সহ 35 জন। তো এই যে 22 ফেব্রুয়ারি 1969 সালে এই মামলা প্রত্যাহার করা হয়। 23 ফেব্রুয়ারি ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। আর এই 1969 সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 20 জানুয়ারি শহীদ হন হচ্ছে শহীদ আসাদ এবং 24 জানুয়ারি শহীদ হন হচ্ছে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান। এবং এই 24 জানুয়ারিকে সে সময় কি গণ অভ্যুত্থান দিবস পালন করা হয় সে সময় থেকে। আর হচ্ছে 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে ঢাকা ক্যান্টনমেন্টে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি শহীদ হন হচ্ছে অধ্যাপক শামসুজ্জোহা।
তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা আজকের ক্লাসে যা দেখলাম তা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতন। যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।